আজকের দিনে আলোচনায় সীমান্তে এই যে পুশ ইন এবং পুশ ব্যাকের বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত আসতে পারে, নাকি এই বৈঠক আরো কিছুদিন চলবে? বৈঠক আর কিছুক্ষণ পরেই শুরু হবে দিল্লিতে বিএসএফ এবং বিজেপির শীর্ষ কর্তাদের মধ্যে। তো এই বৈঠকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু দুটি বিষয়। একটি বিষয় হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সীমানা আছে অরক্ষিত, সেখানে বেড়া দেওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারে বিজেপি আসার পর যে উদ্যোগটা নেওয়া হয়েছে, সেই উদ্যোগে যেন বিজেপি অর্থাৎ বাংলাদেশের তরফ থেকে কোন রকম কোনো উত্তেজনাকর পরিস্থিতি তৈরি না করা হয়, এবং যে সমস্ত জায়গায় বিতর্কিত জমি আছে সেই সমস্ত জায়গার বিতর্কিত জমি করে ম্যাপিং এর মাধ্যমে সেই জায়গাগুলো চিহ্নিতকরণ এবং বেড়া দেওয়ার জন্য সম্পূর্ণভাবে যেন সহযোগিতা করে। বেড়া দিলে কি কি হবে? একটা হচ্ছে চোরাচালান বন্ধ হবে এবং অনুপ্রবেশ বন্ধ হবে। শুধু তাই না, আপনি জানেন যে ভারত এবং বাংলাদেশ এই মুহূর্তে আন্তর্জাতিক স্তরে কিন্তু একটা এমন একটা ক্ষেত্র তৈরি করা হয়েছে যে এই জায়গাটাকে অশান্ত করলে আন্তর্জাতিক শক্তির বেশ কিছু সুবিধা হবে এবং সীমান্ত একটা গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে কোনোভাবেই যেন কোনো মধ্যে কোন রকম পরিস্থিতি, হিংসাত্মক পরিস্থিতি তৈরি না হয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পুশ ইন চলছে, পুশ ব্যাক চলছে। সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে যে সমস্ত মানুষ ভারত এবং বাংলাদেশের তিনটি পয়েন্টে তারা একত্রিত হয়েছেন বাংলাদেশে যাওয়ার জন্য, তারা যে নথি প্রোভাইড করছেন বাংলাদেশে, তাদের পূর্বপুরুষ এবং বর্তমান যে নথি, অতীতের নথি, সেই নথিগুলো জমা দিয়ে সেগুলো কিন্তু বাংলাদেশে পাঠানো হচ্ছে এবং তারা নিজেরা বাংলাদেশি বলে দাবি করছেন। এরপর বাংলাদেশে সেগুলো পাঠানো হচ্ছে, তারপরও বাংলাদেশের তরফ থেকে রেসপন্স করা হচ্ছে না, ফলে পাঠানো হচ্ছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন 4800 জন বাংলাদেশিকে গত 1 মাসের মধ্যে কিন্তু পুশব্যাক করানো হয়েছে। আর বিভিন্ন যে সেন্টার হোম আছে সেই সমস্ত জায়গায় কিন্তু 800-র উপরে অনুপ্রবেশকারী বাংলাদেশি আছে এমন একটা পরিসংখ্যান তিনি দিয়েছেন, যদিও বর্তমানে সেটি 1000 পেরিয়ে গেছে। এখন এই যে পুশিন যেগুলো, যে ঘটনাগুলো ঘটছে, সেগুলো যাতে অমীমাংসিক শান্তিপূর্ণ ভাবে যাতে ঘটে কোন রকম ভাবে, কারণ এখানে মানবিকতার বিষয় আছে এবং যেভাবে খোলা আকাশের নিচে নারী, পুরুষ, শিশু তারা বসবাস করছে, সেই জায়গা থেকে যেন বিষয়গুলো খতিয়ে দেখা হয়। এছাড়াও গুরুত্বপূর্ণ অন্য আরেকটি বিষয় আছে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে অতীতের যে সম্পর্ক ছিল শেখ হাসিনা সরকার এবং আরো পূর্বে, সেই জায়গায় দাঁড়িয়ে ভূ রাজনীতির প্রেক্ষাপট পাল্টেছে। যেমন বাংলাদেশে সরকার বদল হয়েছে, তারেক রহমানের নেতৃত্বে সরকার চলছে, তেমনি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এসছে। তো ভূ রাজনীতির প্রেক্ষাপটে যেন শান্তিপূর্ণ ভাবে নতুন করে আবার দুই দেশ এগিয়ে যেতে পারে, সেক্ষেত্রে সীমান্ত রক্ষীর দের ক্ষেত্রে বিএসএফ এবং বিজেপির গুরুত্বপূর্ণ ভূমিকা কিভাবে থাকতে পারে তার একটা রূপরেখাও তৈরি করা হবে। থাকতে পারে বলে আলোচনায় হয়তো প্রাধান্য পাবে। ধন্যবাদ সত্যজিৎ। আরো হয়তো খবর নিব আমরা পরবর্তীতে আপনার কাছ থেকে, বৈঠকটি শুরু হলে পরে। আমরা আমাদের সীমান্তের খবর জানতে চাই। যুক্ত আছেন আমাদের সাথে সিলেট সীমান্ত থেকে হোসেন আহমেদ সুজাত। সুজাত, জানাবেন আজকে আপনি যে সীমান্তে এই মুহূর্তে অবস্থান করছেন, আমরা দেখেছি এর আগে সিলেটের এই সীমান্ত দিয়ে অনেককেই বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করা হয়েছে। আজকেও সেখানে শূন্যরেখায় কাউকে দেখা যাচ্ছে কিনা, এবং এই যেহেতু দিল্লিতে মহাপরিচালক পর্যায়ে দুই দেশেরই সীমান্ত রক্ষীদের যেই বৈঠকটি চলছে, সেখানের খবর নিশ্চয়ই সীমান্তের যারা আছেন তাদের কাছেও পৌঁছে গেছে। তাদের কোনো প্রতিক্রিয়া পেয়েছেন কিনা? দেখুন তানিয়া, বিগত দিনে কি হয়েছে সেটা আসলে বড় বিষয় না। তো এই মুহূর্তে আমি আপনাকে যেটা বলতে চাই যে সিলেট সেক্টরের যে 302 কিলোমিটার সীমান্ত আছে এবং শ্রীমঙ্গল সেক্টরের মোর দেন 300 কিলোমিটারের উপরে যে সীমান্ত আছে, অর্থাৎ পুরো সিলেট বিভাগের সাথে ভারতের যে সীমান্ত আছে, সেই সব সীমান্ত এলাকার কোথাও কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের পুশ-ইনের ঘটনা ঘটেনি। এবং সিলেট হচ্ছে এমন একটা জায়গা, ভৌগোলিক দিক থেকে কিন্তু সিলেট বিভাগের চারপাশে ভারতের 3টি রাজ্য রয়েছে, বিশেষ করে মেঘালয়, আসাম এবং ত্রিপুরা। অর্থাৎ
এই 3 রাজ্যের সাথে সিলেটের যে সীমানা রয়েছে সেই সীমানা এখন পর্যন্ত কোনো পুশব্যাক বা পুশিনের ঘটনা ঘটেনি এবং শূন্য রেখায় এখন পর্যন্ত ভারত থেকে কোনো নাগরিককে রাখা হয়নি। তো আমি যদি আপনাকে একটু সীমান্তের চিত্রের কথা বলি, যে আমরা বিজিবির সাথে কথা বলেছিলাম, বিজিবি আমাদেরকে জানিয়েছে যে প্রতিটা সময় তারা কিন্তু সীমান্তে অ্যাকশন মোডে রয়েছেন, অর্থাৎ কোনোভাবেই ভারত থেকে কোনো অবৈধ নাগরিককে বাংলাদেশে পুশিন করার প্রশ্নই ওঠে না। সেক্ষেত্রে বিজিবি আমাদেরকে জানিয়েছে যে অর্থাৎ বাংলাদেশের মাটিকে সুরক্ষিত রাখতে তাদের যতটুকু পদক্ষেপ নেওয়া প্রয়োজন তারা ততটুকুই নিচ্ছে। আমরা দেখেছি যে দিন রাত 24 ঘন্টা বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় টহল দিচ্ছে, পাশাপাশি সীমান্ত এলাকার যে সকল মানুষ রয়েছেন তাদেরকে তারা সচেতন করছেন এবং আমরা এটাও দেখেছি যে মানুষের মধ্যে কি পরিমাণ দেশপ্রেম, বিজিবির সাথে তাল মিলিয়ে রাতে কিন্তু জনগণরাও অর্থাৎ সীমান্ত এলাকার মানুষরাও কিন্তু সীমান্ত পাহারা দিচ্ছেন। তারা একটা কথাই বলছেন যে নিজেদের দেশের মাটিতে অন্যায়ভাবে কোনো নাগরিককে পুশিন করতে দেওয়া হবে না। আমরা বিজিবির অধিনায়কের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে দিনরাত 24 ঘন্টা বিজিবির সদস্যরা টহল দিচ্ছেন এবং এখন পর্যন্ত সিলেট বিভাগে বিজিবির যে কয়েকটা ব্যাটালিয়ন আছে, বিশেষ করে 48 বিজিবি সিলেট, 19 বিজিবি জকিগঞ্জ, 52 বিজিবি বিয়ানীবাজার এবং 55 বিজিবি হবিগঞ্জ, এসব এলাকাতে এখন পর্যন্ত আসলে কোনো ধরনের পুশব্যাক বা পুশিন হয়নি। তবে বিজিবি সবসময় সতর্ক রয়েছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে কোনোভাবেই এইসব সীমান্ত এলাকায় অবৈধভাবে কোনো নাগরিককে বিজিবি গ্রহণ করবে না, পাশাপাশি কোনোভাবেই চোরাচালান বা অন্য কোনো কিছু অর্থাৎ সচরাচর সীমান্ত এলাকায় যেসব ঘটে সেগুলো ঘটার কিন্তু কোনো সম্ভাবনা নেই এবং বলা যেতেই পারে যে সিলেট সীমান্ত পুরোপুরি সুরক্ষিত আছে। তানিয়া, ফিরবো আমরা সুজাত, যেহেতু বৈঠক চলছে এবং একই সাথে আপনি বলছিলেন যে সিলেট সীমান্ত দিয়ে আজকের দিনের মতো কোনো ধরনের পুশিন বা পুশব্যাক করার মতো কোনো ঘটনা ঘটেনি এবং সতর্ক অবস্থানে আছে বিজেপির সদস্যরা। দর্শক, আমাদের সাথে ঝিনাইদহ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাজীব হাসান, আমরা তার কাছ থেকেও সীমান্তের খবর জানবো। রাজীব, সিলেটে আমরা শুনছিলাম যে সিলেটের সীমান্ত দিয়ে আজকে পুশিন বা পুশব্যাক করার মতো কোনো ঘটনা ঘটেনি। আপনি ঝিনাইদহের যে সীমান্তে রয়েছেন সেখানকার খবর জানাবেন। তানিয়া, ঝিনাইদহের মহেশপুর উপজেলার 70 কিলোমিটার সীমান্ত রয়েছে, তার মধ্যে 10 কিলোমিটার তারকাটা বিহীন আছে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাগাডাঙ্গা, যাদবপুর, মাটিলা সহ কল্যাণপুর বিভিন্ন সীমান্তে কিন্তু এর আগে অর্থাৎ গত 2 সপ্তাহ আগে ভারতীয় বিএসএফ তারকাটা বেড়ার পাশে যে গেট ছিল, গেট দিয়ে মূলত পুশিং করার চেষ্টা চালাচ্ছিল নারী, শিশু সহ বয়স্ক, বৃদ্ধ। কি সেক্ষেত্রে বিজিবির পক্ষ থেকে এবং এলাকাবাসীর সহযোগিতায় তাদেরকে পুশব্যাক করা হয়েছে। সেই সাথে পাশাপাশি বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে এবং স্থানীয় গ্রামবাসী, সীমান্তের লোকজন এবং সন্ধ্যার বেলায় হলো আনসার সদস্যরা তাদের সাথে নিয়মিত নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু একত্রিত হয়ে কাজ করছেন। এখন পর্যন্ত কিন্তু দিনের বেলা সাধারণত যে বিএসএফ এর পক্ষ থেকে পুশিনের কিন্তু ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। বিজিবির পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে সাধারণত সন্ধ্যার পর থেকে রাত 2টা পর্যন্ত বিএসএফ একত্রিত করে ভারতীয় যেগুলো মুসলমান যারা ওই দেশের ভোটার না, নাগরিক না, তারা দাবি করছেন এবং কি তাদেরকে পুশিং করার চেষ্টা চালাচ্ছেন। বিজিবি যেটি বলছেন যে আমাদের যে সৈন্য সামর্থ্য রয়েছে এবং এলাকাবাসীর যে সহযোগিতা, স্থানীয় সীমান্তের মানুষের যে সহযোগিতা, সেই সহযোগিতা করার কারণে বিএসএফ এর পক্ষ থেকে কিন্তু পুশিং করার সেই যে অপচেষ্টা কিন্তু রুখে দাঁড়াচ্ছেন। এইটি হলো সীমান্তের সর্বশেষ অবস্থা। আমি স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি, সীমান্তের মানুষের সাথে, তাদের কথা হলো যে সীমান্তের মানুষ কিন্তু এখনো পুশিং আতঙ্কে রয়েছে, অর্থাৎ তারা কিন্তু রাতে ডিউটি করছে বিজিবির সাথে। সাধারণত যে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের যে কাজকর্ম করে থাকে সেক্ষেত্রে তারা নিরাপত্তার একটা আতঙ্কে রয়েছে যে কিভাবে সীমান্ত যদি পুশিং হয়, সীমান্তের অবস্থা যদি অস্থিতিশীল হয়, খারাপ পর্যায়ে চলে যায়, তাহলে তারা কিভাবে সীমান্তে বসবাস করবে এমন একটা অজানা আতঙ্ক রয়েছে সীমান্তের মানুষের মধ্যে। 58 বিজিবির পরিচালক বলেছেন যে সীমান্তে অতিরিক্ত বিজিবি সৈন্য মোতায়েন করা হয়েছে এবং তার পাশাপাশি গোয়েন্দা নজরদারি রয়েছে। গোয়েন্দা নজরদারির পাশাপাশি স্থানীয় মানুষের সহযোগিতায় কিন্তু সকল ধরনের পুশিং কিন্তু প্রতিহত করা হবে। তানিয়া, ধন্যবাদ রাজীব হাসান, এবং একই সাথে ধন্যবাদ হোসেন আহমেদ সুজাত এবং আমাদের সহকর্মী কলকাতা থেকে যুক্ত হয়েছিলেন সত্যজিৎ চক্রবর্তী। আপনাকেও নিশ্চয়ই আমরা এ বিষয়ে আরও বিস্তারিত আমাদের সহকর্মীদের কাছ থেকে পরবর্তীতে জানতে পারবো।